আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ থেকে একটা ম্যাথ করব। তো শুরু করা যাক। বিসমিল্লাহ। আচ্ছা, এখানে কি বলেছে? এখানে বলেছে হাসান অ্যান্ড অ্যাসোসিয়েশন জানুয়ারির এত তারিখ আইন পেশার অফিস চালু করে। হ্যাঁ, তো কিছু লেনদেন দেওয়া আছে এগুলা এখান থেকে জানুয়ারির 1 তারিখ থেকে 29 তারিখ। তো এটা আমাদের হিসাব সমীকরণে কিভাবে প্রভাব পড়ে সেটাই আমরা দেখাবো, সেটাই আমাদের কাজ। তো এই যে ছকটা দেখতেছেন, এই ছকটা হচ্ছে গিয়ে টেবুলার ছক। তো টেবুলার ছকের এই সাইডে থাকবে সম্পদ সমূহ, আর এদিকে লায়াবিলিটি আর মালিকানা সত্ত্ব থাকবে। ঠিক আছে, এখানে একটা মন্তব্যের ঘর দেখছেন। এই মন্তব্যের ঘরে তখনই কাজ হবে যখন মালিকানা সত্ত্বে কোন রকম কি হবে, প্রভাব পড়বে। যদি মালিকানা সত্ত্বে কোন রকম প্রভাব না পড়ে, তাহলে মন্তব্যের ঘরে কোন রকম ইম্প্যাক্ট পড়বে না। আপনি খেয়াল করে দেখেন, যতগুলো ট্রানজেকশন মালিকানা সত্ত্বের ঘরে হয়েছে, সেই ট্রানজেকশন গুলো কি মন্তব্যের ঘরে আসছে। আদারওয়াইজ যেগুলা কি দায়ের ঘরে হয়েছে, সেগুলা কি মন্তব্যের ঘরে আসেনি। আচ্ছা, সেটা তো গেল। এখন এদিকে সম্পদ সমূহ থাকবে এই সাইডে সমান চিহ্নের। আমরা এই যে শিখেছিলাম অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ইকুইটি, তাই না? তো ইকুইটির এলিমেন্ট আবার কি কি? ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স, তারপর কি মাইনাস ড্রয়িংস। ঠিক আছে, এই এলিমেন্ট গুলো যদি আমরা পাই কোথাও, তাহলে এগুলো কই যাবে? এগুলো সব ক্যাপিটালের মধ্যে আসবে, মানে এখানে আসবে, এই ঘরের মধ্যে আসবে, এই যে এই ঘরে। আর বাকি সবগুলা কি দায়ের ঘরে যাবে, আর এই দায়ের ঘরে যাবে আর কি, মানে এই সমীকরণে যদি এই সাইডের কোনো এন্ট্রি আসে। আচ্ছা, তো সম্পদের মধ্যে সাধারণত কোশ্চেন আপনি পড়ে বুঝতে হবে যে কোন কোন এলিমেন্ট গুলা এখানে আসবে। যেমন কোশ্চেনের মধ্যে নগদ টাকার কথা বলছে, তাই নগদ টাকা আসছে। সাপোজ ব্যাংকের কথা বললে মাঝে মাঝে ব্যাংক এখানে দেওয়া থাকে, আবার আপনি ব্যাংক জমার জন্য আলাদা একটা ঘরও করতে পারেন। ঠিক আছে, আলাদা ঘর করাটাই বেটার। আচ্ছা, তারপর হচ্ছে দেনাদার, প্রাপ্য হিসাব। মনে করেন আপনি বাকিতে কারো কাছে বিক্রি করেছেন, তো এই টাকাটা আপনি ফিউচারে পাবেন না, এটা আপনার জন্য একটা সম্পদ না। তো দেনাদার বা অ্যাকাউন্ট রিসিভেবল, এটাকে ইংলিশে এআর বলে, অ্যাকাউন্ট রিসিভেবল। ঠিক আছে, তো অ্যাকাউন্ট রিসিভেবল গুলা এখানে আসবে। ঠিক আছে, আর ঠিক একইভাবে দায়, আপনি যদি কারো কাছ থেকে বাকিতে কিনেন, আপনি তাহলে টাকাটা দিতে হবে, তাই না? যেহেতু আপনার তাহলে টাকাটা দিতে হবে, সো সেটা আপনার জন্য কি একটা লায়াবিলিটি। অ্যাকাউন্টস পেয়েবল মানে প্রদেয় হিসাব, আমার তাকে দিতে হবে। এই যে দেখেন অ্যাকাউন্টস পেয়েবল, এই যে দায়ের ক্ষেত্রে এখানে আসছে, দেখছেন? যন্ত্রপাতি, যন্ত্রপাতি কি আপনার জন্য একটা সম্পদ। আপনার কিছু কিছু জিনিস জানতে হবে, আপনার বেসিক নলেজ নিতে হবে যে কোনগুলা সম্পদ, এগুলো আপনি দেখে নিন বই থেকে। আর কোনগুলা দায় সেটা আপনার জানতে হবে। আর কোনগুলা মালিকানা সত্ত্বের এলিমেন্ট, এগুলাই। ঠিক আছে, এগুলা যেখানে দেখবেন এগুলাই মালিকানা সত্ত্বরে প্রভাবিত করে, তাহলে আপনি পারবেন। এখন আপনার কি জানতে হবে? আপনার জানতে হবে চলতি সম্পদ, তারপর চলতি দায়, স্থায়ী সম্পদ, স্থায়ী দায়, মানে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, তারপর হচ্ছে নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট লায়াবিলিটি। এগুলো যখন আপনি জানবেন, তখন আপনি ইজিলি কি ম্যাথ গুলা করতে পারবেন। আচ্ছা, তো ম্যাথে আসা যাক। এখন সম্পদের ঘরে যে আমি কি কি এলিমেন্ট পাইছি এই ম্যাথের মধ্যে, যে এই ম্যাথের মধ্যে আমি নগদ পাইছি, দেনাদার পাইছি, আর যন্ত্রপাতি পাইছি। যদি আসবাবপত্র পাইতাম, তাহলে এনে আরেকটা ঘর হইতো, ওইটা আসবাবপত্রের নামে হইতো। ঠিক আছে, তো একইভাবে এখানে আমি দায়ের ক্ষেত্রে দুইটা এলিমেন্ট পাইছি। এক হচ্ছে এই ম্যাথের মধ্যে আমি শুধু ব্যাংক ঋণ পাইছি আর পাওনাদার পাইছি। সাধারণত এই দুইটাই পেয়ে থাকি। যদি আরো কিছু পেয়ে থাকি, সেগুলো আমরা এখানে ইনক্লুড করতে পারবো। আর মালিকানা সত্ত্বের এলিমেন্ট গুলো তো আমরা এখানে দেখবো। আচ্ছা, অঙ্কের মধ্যে আসা যাক। জানুয়ারির 1 তারিখ কি বলছে? আইন পেশায় 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। আচ্ছা, বিজনেসটা শুরু করছে কত টাকা দিয়ে? 50,000 টাকা দিয়ে। যেহেতু 50,000 টাকা নিয়ে আসছে, তো আমার কি অ্যাসেট বাড়ছে না, নগদ বাড়ছে না? যেহেতু আমার নগদ বাড়ছে, এই যে দেখেন নগদের ঘরে 50,000 টাকা আসছে। এখন এই টাকাটা কে দিচ্ছে? বিজনেস যদি স্টার্ট হয়, মূলধন স্বরূপ কে নিয়ে আসে? মনে আছে ইকুইটির এলিমেন্টস চারটা, এই যে ক্যাপিটাল, ক্যাপিটাল মালিক নিয়ে আসে না? সো এটা আমাদের এখানে প্লাস হবে। যেহেতু মালিক নিয়ে আসছে, এটা যেহেতু মালিকানা সত্ত্বরে প্রভাবিত করছে, তাই এটা আমাদের কি, এটা আমাদের মন্তব্যের মধ্যে আসবে। ঠিক আছে, সো মন্তব্যের মধ্যে আসবে। এখানে আমার কি মূলধন আনায়ন, আমি মন্তব্য লিখে দিব। সেকেন্ড কি বলছে? জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিশোধ করা হলো 3,000 টাকা। 3,000 টাকা আমি পরিশোধ করছি, টাকা আমার চলে গেছে। তো আমার সম্পদ কি রিডিউস হয়েছে না? তো এই যে এখান থেকে আমার সম্পদ 3,000 টাকা রিডিউস হয়েছে। তার আগে একটা কথা বলি, এই যে দেখেন এখানে 50,000, এখানে 50,000, এই যে এই 50,000 আর এই 50,000 সমান সমান না? আমি কি বলছিলাম মনে আছে? এই সাইডটা যা হবে, এই সাইডটাও কি অ্যামাউন্ট তাই হবে। এই যে দেখেন এখানেও 50,000, এখানেও 50,000। তো এখানে কি হয়েছে? 3,000 টাকা চলে গেছে, যেহেতু আমার নগদ চলে গেছে। তো আমার কি হয়েছে? আমার নগদ এখন উদ্বৃত্ত কত? 47,000 টাকা। 3,000 টাকা কমে গেছে। আর আমি কি বলছিলাম মনে আছে? যে
আমার ইকুইটির মধ্যে থেকে কি কমবে, এক্সপেন্সের এলিমেন্টটা কমবে। সো আমার যেহেতু ভাড়া আমি দিছি, এটা আমার জন্য একটা ব্যয় হয়েছে না, ব্যয় হওয়ার কারণে এই যে এখানে দেখেন, এখানে আমার 3,000 টাকা কি মাইনাস হয়েছে। তো এদিকেও 47, এদিকেও 47, এই যে অ্যাসেটও সমান, লাইবিলিটি প্লাস ইকুইটিও সমান, এদিকেও টোটাল 47, এদিকেও টোটাল 47, ঠিক আছে। আচ্ছা, 7 নাম্বার কি বলছে, ধারে অফিসের যন্ত্রপাতি ক্রয় করা হলো 50,000। আচ্ছা, যন্ত্রপাতি কি আমার জন্য একটা নন কারেন্ট অ্যাসেট, মানে স্থায়ী সম্পত্তি। তো যেহেতু এটা আমার স্থায়ী সম্পত্তি, আমার এই যে এখানে যন্ত্রপাতি নামের আমি একটা স্থায়ী সম্পত্তি গুলা ওই ওই নামে সাধারণত আপনি লিখবেন, যন্ত্রপাতি হলে যন্ত্রপাতি লিখবেন, আসবাবপত্র হলে আসবাবপত্র লিখবেন। তো এই যে এখানে কি 15,000 টাকা অ্যাড হয়েছে, যেহেতু এটা আমি বাকিতে আনছি, এই টাকাটা আমার ফিউচারে দিতে হবে। তো এটা আমার জন্য কি এটা এক্সটার্নাল দায়, লাইবিলিটির ঘরে আমার কি 15,000 টাকা কি হবে, অ্যাড হবে। ওকে, তো জানুয়ারির 10 তারিখ কি মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো। এখন কি আমি নগদে সেবা দিছি, যেহেতু আমি নগদে সেবা দিছি, নগদ টাকা আমার আসতেছে। তো নগদ টাকা যদি আমার আসে 6,000 টাকা না, এই যে দেখেন এই যে 6,000 টাকা এখানে প্লাস হয়েছে। আর কি বলছিলাম যে ইকুইটির মধ্যে কি 4টা এলিমেন্ট, ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস কি ড্রয়িং। তো আমার যেহেতু রেভিনিউ হয়েছে, তো রেভিনিউ মানে কি আমার যেহেতু আয় হয়েছে, তো এই 6,000 টাকা আমার কোথায় আসবে, মালিকানা সত্ত্বের মধ্যে আসবে, এই যে সেবা আয়। যেহেতু এটা মালিকানা সত্ত্বরে প্রভাবিত করতেছে, আমার মন্তব্যের ঘরে আসবে। তারপর আমি ব্যালেন্স নামাবো, এই যে 53,000 53,000, দেখেন অ্যাসেটের ঘরে 53,000, লাইবিলিটি প্লাস ইকুইটির ঘরে টোটাল কত, 53,000। আচ্ছা, সরি, এখানে 15,000 টাকা আর 53,000 টাকা টোটালটা এখানে আসবে আর কি, এটা আমি ক্যালকুলেশন করে দেখাবো। আচ্ছা, অফিস কর্মচারীদের বেতন পরিশোধ করা হলো 2,000 টাকা। বেতন যেহেতু আমি দিছি, টাকা আমার গেছে, সোজা হিসাব নগদ থেকে আমার চলে যাবে। আর সরি, এই যে নগদ থেকে আমার চলে গেছে, আর এদিকে আমার কি বেতনের ঘর থেকে আমার যেহেতু আমি কি মালিকানা সত্ত্ব থেকে আমার ব্যয় চলে যায়, তো আমার 2,000 টাকা মালিকানা সত্ত্ব থেকে কমছে, মালিকানা সত্ত্ব থেকে প্রভাবিত করছে, তাই বেতন খরচ আমি লিখবো, ঠিক আছে। তারপর কি ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, আমি ব্যাংক থেকে ঋণ নিছি, তো ব্যাংক ঋণ আসার কারণে আমার কাছে টাকা আসছে না, 20,000 টাকা। তো আমার এই 20,000 টাকা কি যে এখানে প্লাস হয়েছে, দেখছেন এখানে প্লাস হয়েছে। তো আমার 71,000 টাকা হইলো। আর এদিকে আমার ব্যাংক ঋণ নামের, যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী ঋণ, তো আমার এখানে ব্যাংক ঋণ নামের একটা ঋণ ঘর করলাম, এই যে এখানে 20,000। আর আগের ব্যালেন্স এই 15,000 ছিল, এই 15,000 নামাইলাম। আমি ধারাবাহিক ভাবে প্রতি, দেখেন খেয়াল করে দেখেন, এই যে 50,000 এটা নামায় এখানে আনছি না, এই যে এটা এখানে নামায় আনছি। তো এই যে এখানে এখানে 3,000 টাকা মাইনাস হয়েছে, যেহেতু আমার 47,000 টাকা এখানে মাইনাস করে ক্যালকুলেশন করে আমি উদ্বৃত্তটা প্রতি ট্রানজেকশনের সাথে সাথে নামায় ফেলবো, প্লাস মাইনাস করে নামাইতে থাকবো, তাহলে আমার হিসাবটা ক্লিয়ার থাকবে। ওকে, সো এইভাবে আমার এখানে প্লাস মাইনাস করে আমি অ্যামাউন্টটা নামাইছি। তারপর হচ্ছে কি জানুয়ারি 24 কি বলছে, মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো। আমি যেহেতু আইনি সেবা ধারে দিছি, তো আমার কি আমার একটা আয় হয়েছে না, তো আমার আয় হলে এটা কই যাবে, মালিকানা সত্ত্বে, এই যে মালিকানা সত্ত্বে আসছে। আর যেহেতু আমি ধারে দিছি, এই টাকাটা আমি ফিউচারে পাবো না, সো এটা আমার জন্য কি অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব। এই যে এখানে দেখেন 7,000 টাকা আসছে। সো আমি প্লাস মাইনাস মানে উদ্বৃত্তটা নামাবো, এই যে এখানে 71,000 টাকা এখানে নামাইছি, এই 7,000 টাকা এখানে নামাইছি, এই 15,000 টাকা এখানে নামাইছি, আর এদিকে 20,000 টাকা এখানে নামাইছি, 15,000 টাকা এখানে নামাইছি, এখানে 51,000 7,000 কত ছিল, 58,000 আমি নামাইছি, ঠিক আছে। তো 29 নম্বর কি বলছে, বাকিতে বাকিতে কৃত যন্ত্রপাতি মূল্য পরিশোধ 10,000 টাকা, তাই না। আমি 10,000 টাকা কি করছি, যেটা আমি বাকিতে কিনছিলাম, মনে আছে যন্ত্রপাতি কিনছিলাম, তো ওই যন্ত্রপাতির টাকাটা আমি পরিশোধ করে দিতেছি। যেহেতু আমি পরিশোধ করে দিতেছি, আপনি চিন্তা করে দেখেন আমার টাকাটা চলে যাচ্ছে। সো আমার নগদের ঘর থেকে কি 10,000 টাকা মাইনাস হবে, আর এদিকে কি পাওনাদারের ঘর থেকে আমার 10,000 টাকা মাইনাস হবে। পাওনাদার আগে 15,000 টাকা ছিল, যেহেতু আমি 10,000 টাকা দিয়ে দিচ্ছি, আমার 10,000 টাকা মাইনাস হয়ে কত হবে, 5,000। এখন ক্যালকুলেশন করেন, 71,000 থেকে 10,000 যদি মাইনাস করেন 61,000, এখানে 7,000, এখানে 15,000, এখানে 20,000, এই যে এখানে 15,000 থেকে 10,000 মাইনাস করলেন, এখানে 5,000, আর এখানে 58,000। এখন এই যে 20,000 আর 5,000 আর 58,000 আপনি যোগ করলে 83,000 পাবেন, আর এদিকে 61,000 7,000 আর 15,000 যোগ করলে আপনি 73,000 পাবেন। দেখছেন অ্যাকাউন্টিং ইকুয়েশন কত ইজি। শুধু শুধু ডিফিকাল্ট না করে যদি আমরা একটু ব্রেনটা খাটাই, হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে এই ট্রানজেকশন গুলো হচ্ছে, তাহলে কি আমাদের জন্য অ্যাকাউন্টিং ইকুয়েশন করা খুব ইজি হয়ে যাবে। আমার আগে একটা ক্লাস আছে, আপনারা যদি না দেখে থাকেন ওই ক্লাসটা দেখেন, দেখে এই ক্যালকুলেশনে আসেন, তাহলে দেখবেন অ্যাকাউন্টিং ইকুয়েশন বোঝা আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। এই ছিল অ্যাকাউন্টিং ইকুয়েশন, নাথিং টাফ। আপনারা প্র্যাকটিস করেন, তারপরেও যদি আপনারা না বুঝেন আমাকে ইনবক্স করেন, মেসেঞ্জার মানে
ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন, আমার হোয়াটসঅ্যাপ ইনবক্স করেন, অ্যান্ড আমি আপনাদেরকে যতটুকু পারা যায় সাহায্য করব। আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম। ডু সাপোর্ট, সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ।